নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে সরাসরি চলে এসেছি। আপনারা কথা বলতে পাচ্ছেন শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, কিভাবে একটা আলোচনার মাধ্যমে কিভাবে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, এবং অবশ্যই ডাক্তারবাবুরা সেইভাবেই কিন্তু আপনাদের সেই প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন। তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একদম তারই কিন্তু এক্সপার্ট ডক্টররা বিভিন্নভাবে আপনাদের কিভাবে একটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন এবং মানুষ ভালো আছেন। সবচেয়ে বড় কথা সত্যি তাই আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা জানেন, যেটা হলো বহু বছরের পুরানো সেই প্রাচীন চিকিৎসা, যেটা হলো 5,000 বছর আগের সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু তারা চলছেন। এবং যেই চিকিৎসাটা কিন্তু একেবারে কি বলবো, একেবারে ন্যাচারাল ওয়েতে একদম প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, এবং সেটাকেই অ্যাপ্লাই করে এবং মানুষকে ভালো রাখা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। সেইভাবেই কিন্তু তারা পথ দেখাচ্ছেন এবং মানুষ ভালো আছেন। বিভিন্ন ক্রিটিক্যাল রোগ থেকে শুরু করে বিভিন্ন ছোট সামান্য রোগ থেকে কিভাবে একটা বড় রোগে পরিণত হয়, সেখান থেকেও কিভাবে একটা পজিশনে আনা অর্থাৎ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো রাখা যায়, সেটাই কিন্তু করছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। এনবিপির প্রত্যেকটি ডক্টর কিন্তু তাদের সেই মেধা, তাদের শিক্ষা, তাদের যোগ্যতা এবং তাদের কোয়ালিটি সব কিছু মিলেমিশে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষকে ভালো রাখছেন। আর সবাই আসছেন, আপনারা তো জানেন, আমরা সেইভাবে কিন্তু আপনাদের কাছে বক্তব্যগুলো দিই, যেগুলো পেশেন্টরা সুস্থ হয়ে তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত হয়ে তারা কিন্তু তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেন যে তারা ভালো আছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, এনবিপির প্রত্যেকটি ডক্টরের মাধ্যমে। আজকে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, তার কারণ আপনারা সেরকমভাবেই বসে থাকেন যে আজকে কি আলোচনা হবে। আজকে কিন্তু আমরা একটি আলোচনা রেখেছি, সেটা কিন্তু পেটের সমস্যা। এটাও কিন্তু একটা খুব কমন ফ্যাক্টর, কমন ব্যাপার, যেটা আমরা খুব নেগলেক্ট করি। অনেক নেগলিজেন্সের ফলেও অনেক সময় পেটের সমস্যা থেকে নানান রোগ তৈরি হয়, আমাদের শরীরে অর্গানে বিভিন্ন রোগের একটা প্রকোপ তৈরি হয়। সেটা থেকে আপনি আগে থেকে কিভাবে বুঝবেন, বা আগে থেকে কি কি সিমটম আপনি যদি আপনার শরীরের মধ্যে আসে বা ফিল করেন, তাহলে কিভাবে তার আগে থেকে একটা প্রিভেন্ট করবেন, প্রিকশন নেবেন, কিভাবে ভালো থাকবেন, সেই প্রপার অ্যাডভাইসগুলো কিন্তু আমরা পাই অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, কিন্তু আমাদের এই আলোচনাটা তো রাখছি পেটের সমস্যা নিয়ে, এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতেই পারেন, রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, আজকে কিন্তু আমরা আলোচনাটি রাখছি, সেটা হলো পেটের সমস্যা। আমরা অনেক সময় পেটের সমস্যাটাকে খুব নেগলেক্ট করি। আমরা বাইরে থেকে একটু ওষুধপত্র কিনে সাময়িক একটা রিলিফ পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক সময় ধামাচাপা দিই, কিন্তু এটা কতটা খারাপ এবং কতটা সেটা হার্মফুল হতে পারে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান, বা আমাদের শরীরের পক্ষে কতটা খারাপ হতে পারে, আমরা সে বিষয়ে আজকে জানবো। আপনি কি প্রপার অ্যাডভাইসটা দেবেন? দেখুন, আমাদের যখন পেটের সমস্যা হয়, বিশেষ করে যখন আমাদের যে পাতলা পায়খানা বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমরা প্রথমে কিন্তু দেখি যে ডাক্তারবাবুদের কাছে কেউ যায় না। প্রথমে কি করে, দোকান থেকে কিছু ওষুধ নিয়ে এলো, কিছু ওষুধ যেটা পায়খানা স্টপ করার জন্য চেষ্টা করে, আর কিছু দোকানদার এমনও আছে যারা প্রথমেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। আবার অ্যান্টিবায়োটিকটা কি, যত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক হতে পারে সেটা দিয়ে দেয়। আর কটা দেবে আপনাকে, কিন্তু দেবে না যে ধরুন 5 দিনের 10টা দরকার, ঠিক আছে, সেটা আপনাকে দেবে না, বা 5 দিনে 5টা দরকার সেটা দেবে না। কেন দেবে না তার কারণটা বলছি। তার কারণটা হচ্ছে, জানে যে সেই দামটা যখনই বেশি হবে সে ব্যক্তি হয়তো নেবে না। সে কি করবে, 2 দিনের জন্য, কারণ হয়তো প্রবলেমটা, পায়খানাটা হয়তো স্টপ হয়ে যাবে, হয়তো পটি হবে না, 2 দিনেই হয়তো বন্ধ হয়ে যাবে, 1 দিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু গন্ডগোলটা এখানেই করে দেয় যে সে 2 দিন খাওয়ার পর যখন সে দেখলো আর তার পায়খানা হচ্ছে না, সে আর কন্টিনিউ করলো না, কিন্তু হয়তো তার কোর্স ছিল 5 দিনের। এই ওষুধটা আবার যখন তার কোনো সময় পাতলা পায়খানা হচ্ছে বা পেটের গন্ডগোল হচ্ছে, সে আবার নিজেই দোকান থেকে গিয়ে ওই ওষুধটা কিনে খেয়ে নিচ্ছে, কারণ দেখেছে 1 দিন 2 দিনেই বন্ধ হয়ে যাচ্ছে। এই করতে করতে ওই ওষুধটা কিন্তু ওই ভদ্রমহিলা বা ভদ্রলোকের রেজিস্ট্যান্স হয়ে যাবে। যখন সত্যিকারের ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করবে কোনো সিরিয়াস কিছু কন্ডিশনের জন্য, অ্যান্টিবায়োটিকটা দেবে এমার্জেন্সির জন্য,
তখন কিন্তু আর তা কাজ হবে না, যেহেতু রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা দোষটা কার হলো তাহলে? প্রথম কথা, সেই ব্যক্তি যে ডাক্তারকে দেখায়নি, ডাক্তারকে না দেখিয়ে নিজে নিজে ওষুধ খেয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, দোকানদার নিজের স্বার্থের জন্য সে দোকান থেকে বিক্রি করে দিয়েছে, সে কেন চায়নি প্রেসক্রিপশন? এটা একটা বড় ব্যাপার আমাদের, কিন্তু এখানে আমরা সচরাচর এগুলো খুব দেখতে পাই, যে কোনো সমস্যার ব্যাপারে হোক। আমি এটা পেটের সমস্যা নিয়ে বললাম। এবার আমরা কি চাই? আমরা চাই যে মানুষ যাতে পেটের সমস্যায় না ভোগে এবং সেই প্রবলেমটাকে যাতে পার্মানেন্টলি সলিউশন দেওয়া যায়। পার্মানেন্ট সলিউশন দিতে গেলে কী হবে? আমার পেটের যে রোগ সেটাকে সারাতে হবে। পেটের কি সমস্যা? অনেক সময় হয় যে আমাদের কনস্টিপেশন হয়, সেখানে গ্যাস হয়, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা হতে পারে। পাতলা পায়খানাটা কেন হচ্ছে? ইনডাইজেশন, হজম যখন ঠিক না হয়। আমাদের যে হজম যদি ঠিক না হয়, তার মানে আমরা এমন কোনো খাদ্য খাবার খাচ্ছি সেগুলো আমাদের হজম হচ্ছে না, তাহলে সেগুলোকে আমরা খুঁজে বার করতে হবে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, খাওয়ার সময়টা মেনটেন করতে হবে। এই সব করে যদি দেখি আমি ঠিক মতো চলতে পারছি, তাহলে কিন্তু আমার ওষুধ খাওয়ার বা পেটের সমস্যার দিকে যেতেই হবে না। আর পেটের যাদের অলরেডি সমস্যা হয়ে গেছে তাদেরকে বলবো, যদি পার্মানেন্ট সলিউশন চান, ফোন করুন আমাদের কাছে, এনবিপিতে এসে ট্রিটমেন্ট করান, এটা কিন্তু পার্মানেন্টলি কিওর হয়ে যাবে উইদাউট এনি সাইড এফেক্ট। একদম, আমরা এই বিষয়ে জানবো। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শর্মিলা সিং বলছি। বলুন। বোলপুর থেকে। বলুন, সমস্যাটা বলুন। মুখে খুব ব্রণ হচ্ছে। বয়স কত? বয়স 20। 20। আচ্ছা, মুখে খুব ব্রণ হচ্ছে, এটা কি ছোটবেলা থেকেই হচ্ছে না হঠাৎ করে হয়েছে? না না, হঠাৎ করে। ছোটবেলা থেকে ছিল না? না। গাইনির কোনো সমস্যা আছে? পিসিওডি বা ওই ধরনের ইরেগুলার পিরিয়ডস এরকম হচ্ছে কি? হ্যাঁ, অল্প আছে। সমস্যা আছে, হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। আপনি আর টিভিতে মাথায় কি শুনুন। খুশকি আছে? মাথায় খুশকি? হ্যাঁ, আছে। আচ্ছা শুনুন, আপনি, আমি বলছি শুনুন আপনি। দেখুন, জেনারেলি এই যে ব্রণর ব্যাপারটা, এটা কিন্তু ছোটদের হয়। মোটামুটি 13 থেকে শুরু করে 19 বছর 20 বছর অবধি ছেলে মেয়েদের সবারই হতে পারে। এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন হয়? কারণ এই টাইমে কিন্তু পিউবার্টি বা বয়ঃসন্ধির কাল বলা হয়, এবং এই টাইমে একটা হরমোনাল চেঞ্জ আসে। সেই সময় কি হয়, আমাদের কিছু গ্ল্যান্ড আছে যেটাকে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে, স্কিনের নিচে থাকে, সেই গ্ল্যান্ডগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, মানে সেখান থেকে নিঃসরণটা খুব বেশি হয়, রসটা খুব বেশি বেরায়। এবং যে এই রসটা যে খুব বেশি বেরাচ্ছে, সেটা যদি আমাদের মুখে যদি লোমকূপগুলো আটকে যায় কোনো কারণে, পরিষ্কার না থাকার কারণে, তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে ওই সেটা ওই রসটা ওটা বেরাতে পারছে না, এবং তখন কি হবে, এই গোটার আকারে, ব্রণর আকারে কিন্তু ধারণ করবে। ঠিক আছে, এটাই হয়। এইবার কি হচ্ছে, এটা গেল একটা। দ্বিতীয়ত, যদি খাদ্য খাবারের ধরনগুলো খারাপ থাকে, দেখা যায় যে হজম ঠিক মতো হচ্ছে না, সেখান থেকেও কিন্তু এরকম গোটাগুলো মুখের চোখে বেরাবে। যদি খুশকি থাকে, খুশকিটা যে ঝরে ঝরে পড়ে কপালে, মুখে, বুকে, পিঠে পড়বে, সেখানে সেই জায়গাগুলোতে কিন্তু এরকম ব্রণ হবে। আরেকটা হয়, যদি কারো গাইনোর সমস্যা থাকে, মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে পিসিওডি আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি হয়, বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে, ছোট ছোট সিস্ট আছে ওভারির মধ্যে, তাদের কি হয়, অনেক পিরিয়ডসের গন্ডগোল হয়। ঠিক আছে, সেটা একটা হরমোনাল ইমব্যালেন্স হলো, তাহলে সেই সময়েও কিন্তু দেখা যায় মুখের মধ্যে ওই ব্রণ বা একনি আসছে। এবং সেটা শুধু এই বয়সে নয়, যে কোনো বয়সে হতে পারে, 30, 32, 35, 40, 45, যে কোনো বয়সে কিন্তু মহিলাদের এই গাইনোর সমস্যা থেকে কিন্তু ব্রণ বা একনে হতে পারে। তো যার যে বয়সেই হোক, বিশেষ যে কারণটা, সেই কারণটা আমরা খুঁজে বের করে ট্রিটমেন্ট করাই আয়ুর্বেদায়, এবং দেখা যায় যে তার ওই সমস্যাটাকে আমরা যখনই ঠিক করে দিয়েছি, তার কিন্তু এই ব্রণটনগুলো ঠিক হয়ে গেছে। এবং ব্রণর যদি কারো দাগও থেকে যায়, তার জন্য আমাদের এখানে কিন্তু একটা স্পেশাল ডিভিশন আছে, যে লা এলিগেন্স বলে, এনবিপিরই একটা মানে ডিভিশন। সেখানে কিন্তু বিভিন্ন লেজার থেরাপি আছে, লেজার থেরাপি করে এই দাগগুলোকে কিন্তু আস্তে আস্তে হালকা করে দেওয়া যায়। একদম, আমরা অবশ্যই আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের পেটটা কেমন ফুলে যায়, ফেপে যায়, মানে ঠিক মতন খাবার রুচিটা ঠিক মতন আসে না, এইগুলো কি কি কারণে হতে পারে আমাদের? দেখুন, পেট ফুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পেটের মধ্যে গ্যাস জমা। যেটা দেখবেন আপনি, যে আমরা যখন খাবার খাই, হয়তো অনেক সময় দেখা যায় কি, অনেক রাতে খাবার খেয়ে ফেললাম, বিয়ে বাড়িতে একটা খাবার খেয়ে এলাম,
বিশাল গ্যাস হয়ে গেলো। দেখবেন বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে অনেকের শরীরে খুব কষ্ট হয়, অনেকে ভাবে যে হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা, এরকম একটা ভয় পায়, ব্যথা শুরু হয়ে যায় বুকে, ঠিক আছে, এরকম হয়। কারণ হচ্ছে বেশি রাতে খেয়ে নিয়ে যে খাবারগুলো খায় খুব রিচ খাবার, সেগুলো কিন্তু হজম হতে চায় না এবং তখন পেটের মধ্যে ওটা গ্যাস তৈরি করে। এই গ্যাসটা কিন্তু তখন হয়, ঠিক আছে। আবার অনেক সময় কি হয় যে এই যে অ্যাসিডিটি কেমন হয়, আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যদি অ্যাসিডিক ভাব থাকে খাবারগুলোর মধ্যে, তাহলে কিন্তু এমনিতেই আমাদের পেটে অ্যাসিড তৈরি হয়, তাহলে ওই অ্যাসিডিক নেচারটা আরও বেড়ে যাবে, অটোমেটিক কিন্তু আমাদের বুক জ্বালা, গলা জ্বালা এগুলো কিন্তু শুরু হয়ে যেতে পারে। কারণ তখন কিন্তু জিআরডি হয়, গ্যাস্ট্রিক এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ। মানে আমাদের অ্যাসিডটা, যেহেতু পেট খুব ভরা, পেটে অ্যাসিড ঠিকমতো হজম হচ্ছে না, অ্যাসিড আরও বেড়ে গেছে, ওপর দিকে ঠেলা দেয়, মুখ দিয়ে যাতে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে, এরকম একটা হয়। তো ওটা কখন হয়, যখন আমাদের খাদ্যনালীর ইসোফেগাস বলে এবং স্টমাক, আমাদের যেটা পাকস্থলী, তার মাঝখানে একটা কপাটি থাকে, দরজা, এই দরজাটা যখন লুজ হয়ে যায় তখন কিন্তু এরকম লুজটা কেন হয়, এই অ্যাসিডের জন্যই কিন্তু হয়। খাদ্য খাবার উল্টোপাল্টা করে খেলে সেখান থেকে হয়, ঠিক আছে। এবার ওইটাকে ঠিক করতে গেলে কি হবে, খাবার কম কম করে খেতে হবে, অ্যাসিডওয়ালা খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং যখন ঘুমোবো আমি একটু বিছানাকে একটা তেচড়া করে ঘুমাবো, একদম সোজাসুজি এরকম শোবো না, বিছানাটাকে একটু, খাটটাকে এরকম একটু তেচড়া করে শোবো, এদিকে থাকবে মাথা উঁচু দিকে, পাটা থাকবে নিচু দিকে। এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ওই চাপটা পড়বে না রাতে এবং রেস্ট পাবে, আস্তে আস্তে ওই দরজাটা কিন্তু শক্ত হবে, তখন কিন্তু অ্যাসিড রিফ্লেক্সটা আর হবে না। আর তার সাথে সাথে বলবো, ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদায়। আয়ুর্বেদায় ট্রিটমেন্ট করলে শরীরের মধ্যে অ্যাসিড তৈরির ব্যাপারটাই কিন্তু কমে যাবে, লিভার ফাংশনটা ভালো হবে, হজম ভালো হবে এবং তার সাথে সাথে স্টুল ক্লিয়ার হবে এবং এই যে অ্যাসিড রিফ্লেক্স জিআরডি যেটা বললাম সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের 8 বছর বয়স, ও খাবার খায় ঠিক, কিন্তু 6 দিন 7 দিন পর পর পটি করে আর মাথার ড্যান্ড্রাফ হয়ে গেছে, খুব মানে খুশকি হয়েছে। হ্যাঁ, 8 বছর বয়স। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি আসাম থেকে বলছি। আচ্ছা, আসামের কোথায়? আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, গোয়ালপাড়া থেকে, ঠিক আছে। আপনি অনেক শুনুন, দূরের বন্ধু। আপনি গোয়ালপাড়া থেকে আপনি যদি দেখাতে চান মেয়েকে নিয়ে চলে যাবেন গুয়াহাটিতে, ঠিক আছে। গোয়ালপাড়া থেকে গুয়াহাটি কাছে, যে ট্রেন আসে ওই ট্রেনে চলে যাবেন। কবে যাবেন এই হেল্পলাইন নাম্বার দেখুন যাচ্ছে একটা, সেখানে ফোন করে জেনে নিন। ওখানে গিয়ে আমাদের ডাক্তারবাবুরা থাকবে, ওখানে সমস্যাটা দেখান, খুশকিটাকে নষ্ট করতে হবে, নাহলে চুল নষ্ট হবে। আর এত ছোট বাচ্চার মাথায় খুশকি হলো কিভাবে, ঠিক আছে, যত্ন নিতে হবে, ঠিক আছে, এক প্রথম। আর ওটার থেকেও বড় সমস্যা হচ্ছে পেটে 7 দিন 8 দিন যদি না করে পায়খানা, তাহলে তো এমনিই পেটে ব্যথা হবে, গ্যাস হবে, খিদে পাবে না, অটোমেটিক চেহারা খুব খারাপ হয়ে যাবে, দেখবেন পেটটা ফুলে থাকছে এমনি। একদম রোগা, খেতে চায় না, জবরদস্তি খাওয়াতে হয়। আর কি বাইরের খাবার খায় বেশি? না না, বাইরে খাবার দিই না আমি। যেভাবে আমি বলছি আপনি নিয়ে যান, গিয়ে ট্রিটমেন্ট করান, এইটা না হলে কিন্তু ওর ডেভেলপ হবে না শরীর, ঠিক আছে। রোগা চেহারা? হ্যাঁ রোগা। আর পেটটা কিরকম? আরে না, পেটটা পেটটা তো ঠিকই আছে, কখনো সময়তে নরম, সময়তে শক্ত। শক্ত, ওই যখনই গ্যাস হয় তখন শক্ত হয়ে থাকে, আর পায়খানা তো হচ্ছে না, এটা তো খুব বাজে একটা জিনিস। আবার ওকে ডাক্তার দেখাচ্ছে, দেখালে পরে খিদের ওষুধ দেয় যখন, সেখন খায়, খাবার ভালো খায়, পটি করে, আর ওষুধ ছেড়ে দিলেই খায় না। না, এইটাকে এমন ভাবে চিকিৎসা করতে হবে যাতে ওষুধ খেয়ে ঠিক হওয়ার পর ওষুধ যখন বন্ধ হয়ে যাবে তখনও যাতে ওর কষ্ট না হয়, হজম ঠিক হয়, পায়খানা ঠিক হয়, খাদ্য খাবার খেতে পারে, খিদে পায়, ঠিক আছে। ওতে আমাদের আয়ুর্বেদ ওষুধ আছে, আপনি নিয়ে যান, হেল্পলাইন নাম্বারে ফোন করে ঠিক হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আপনি এখন তাড়াতাড়ি না দেখান, ভবিষ্যতে কিন্তু ওর সমস্যা হবে, আস্তে আস্তে 12-13 বছর হবে, তখন কিন্তু ওর বয়স সন্ধির কালে প্রবলেম দেখা দেবে অনেক কিছু। আমার বাবার বিষয়ে জানতে চাচ্ছি। আমার বাবার বয়স হয়ে গেছে 75 বছর বয়স, ওনার খুব সবসময় ব্যথা, পেটের সমস্যা। আপনাদের জলটা কেমন? হ্যাঁ, জল কি জল খান? আমরা তো বাড়ির টিউবওয়েলের জল খাই। ওটা আয়রন বেশি আছে, তাই তো? না, আয়রন নেই তো, আসলে জল তো কখনো আয়রন হয় না। টিউবওয়েলের জলে আয়রন নেই? না, নেই তো। আচ্ছা, আয়রন থাকলে কিন্তু জলটা আপনার
এমনভাবে করতে হবে যাতে মানে আয়রনটা কমে। আয়রন থেকেও কিন্তু পেটের গন্ডগোল হয়, পেট ব্যথা হবে বেশি আয়রন যদি থাকে জলের মধ্যে, ঠিক আছে? শরীরে ব্লাডে আয়রন আছে ওটা ভালো, কিন্তু জলে যদি আয়রন থাকে পেটের গন্ডগোল করে। তো যেটাই হোক নিয়ে যেতে হবে, আমাদের ওখানে নিয়ে যান, ঠিক আছে? যদি বাবাকে তো নিতে পারবেন না, মেয়েকে নিয়ে যান, বাবার সম্বন্ধে ওখানে বলবেন, ডাক্তারবাবুরা শুনে বুঝে যদি ওষুধ দিয়ে দেয় তাহলে সেটা বাবাকে খাওয়াতে পারবেন। সবই ট্রিটমেন্ট হয় তাই তো? যে কোনো রোগের ট্রিটমেন্ট হয়, কিন্তু সবকিছু শেষ করে গেলে হবে না, সময় থাকতে দিতে হবে। না সে না যাবো, মানে বড় ছোট দুটো থেকে হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে। বড় ছোট সবার ট্রিটমেন্ট হয়, যে কোনো রোগেরই ট্রিটমেন্ট হয়, তবে ঠিক টাইমে যেতে হবে। সময় থাকতে থাকতে গেলে দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আপনি 27 তারিখে গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন, তাহলে আপনারই ভালো হবে সেটা। এখন ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ওর এখন সবে 8 বছর বয়স, এই সময়টাই যদি এই রকম নানান সমস্যা এখনই যদি ওর শরীরে চলে আসে, তার আগে থেকে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, কিভাবে এটাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা যায়, ডাক্তারবাবু কিন্তু সেইভাবে অ্যাডভাইসটা দিলেন। আপনাদের সেটা কিন্তু শুনতে হবে এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে আপনারা যে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের কোথায় কখন পাচ্ছেন আমি তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। এপ্রিল মাসের বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর থেকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন, যেটা কিন্তু গঙ্গাসাগর শিফট করেছে কাকদ্বীপে, সেখানে কিন্তু ডক্টর এস ভাদুরী উপস্থিত থাকবেন, আজকে যিনি আমাদের আজকের গেস্ট যিনি। এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দিল্লিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, মেছেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং আলিপুরদুয়ারে কিন্তু 27 তারিখে কিন্তু ওপেনিং হবে, সেখানে ডক্টর বি শর্মা প্রথম দিন উপস্থিত থাকছেন 27/4/25-এ, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গৌহাটিতে কিন্তু ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন 27/4/25-এই, 27/4/25-এ আবার পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, দেবরুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার, সেটা কিন্তু 28/4/25-এ। আপনাদের আমি এপ্রিল মাসে শিডিউলটা জানিয়ে দিলাম, এবং গুড নিউজ অবশ্যই মে মাসে কিন্তু আপনারা 11ই মে আপনারা রানীহাটিতে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা একটু ফোনের মাধ্যমে দুটি যে হেল্পিং নাম্বার তার মাধ্যমে একটু ডিটেলসটা জেনে নেবেন। আর আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু এনবিপির এক্সপার্ট ডক্টররা থাকছেন, এবং উত্তর কলকাতা যেটা হলো হাতিবাগানে আপনারা চেম্বার পাচ্ছেন, এবং ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতায় পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, এছাড়া বেলুড়েও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। আর প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এটা আপনাদের ডিটেলসটা আমি জানিয়ে দিলাম শিডিউলটা। এবং আপনারা জানেন হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা সব কিছু জানতে পাচ্ছেন, এবং কখন কোথায় ডাক্তারবাবুরা বসছেন, এবং আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে সব কিছু বিশদে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর কোথাও যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তার সেই চিকিৎসালয়ের বা সেই হসপিটাল হোক, নার্সিং হোম বা বিভিন্ন ডক্টরের যদি কোনো প্রেসক্রিপশন থাকে যেখানে ট্রিটমেন্ট করিয়েছেন তার প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, এবং রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। তাহলে কি হয়, সেটা সুন্দরভাবে ডায়াগনোসিসটাও তারা করে দেবেন অবশ্যই, এবং তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টটাও কিন্তু আপনারা পাবেন, এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আমাদের আজকের আলোচনা কিন্তু পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের পেটে একটা কামড় দিয়ে এক ধরনের পেটে ব্যথা হয়, বিভিন্ন কামড়াচ্ছে, আবার আমরা সোজা আবার পটিতে যাই, আবার ওটা কিছুটা হলো আবার গেলাম, এই যে এই
সমস্যাটা ভীষণভাবে আমাদের পেটের মধ্যে একটা ভীষণ ডিস্টার্বেন্স তৈরি করে আমাদের, যে কোনো কাজে হোক বা যে কোনো সমস্যা কর্মক্ষেত্রে হোক, বাড়িতে হোক, খুব ডিস্টার্বেন্স তৈরি করে। আমরা একটু জেনে নেব এই বিষয়ে। এইটা কিন্তু আমাশা বলা হয়, যেটা অ্যামাবাইসিস বলা হয়, ঠিক আছে। তো এইরকম হলে কি হয় দেখবেন, নাভির চারপাশে হঠাৎ মোচড় দিয়ে ব্যথা হলো, আবার আপনি পটি করে এলেন, পটির মধ্যে দেখবেন শ্লেষ্মা বেরায়, আম কিন্তু পেছল পেছল বেরাবে, এটা ঠিক আছে, আমাশয়। এটা অ্যাকচুয়ালি বলা হয়, আয়ুর্বেদায় বলে যে পেটে যদি আমাদের আম থাকে তাহলে এই ধরনের সমস্যা হবে। পেটের থেকেই কিন্তু আমের সৃষ্টি হয়, এবং যদি আম গিয়ে অন্য কোনো জায়গায় বাসা বাঁধে তাহলে দেখা যাবে সেখানে রোগ হয়েছে। যদি জয়েন্টে জয়েন্টে যায় তাহলে জয়েন্টের ব্যথা হবে, যদি লিভারে যায় লিভারের ব্যথা সমস্যা হবে, যদি দেখায় কিডনি যাচ্ছে কিডনির রোগ হবে, হার্টে গেলে হার্টের রোগ হবে। আমই হচ্ছে যেটাকে আমরা বলি টক্সিন, ঠিক আছে। আয়ুর্বেদায় যেটা আম বলছে, আমরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা কি, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ যেটা পেটের মধ্যে জমে থাকে। ওটা যখন অন্য কোথাও না যায় তখন পেটের মধ্যে মোচড় মারে এবং পটি দিয়ে বেরানোর চেষ্টা করে, ওই তখনই আমরা বলি যে আমাশা হয়েছে বা আম পড়ছে। এবং এটা এক একজনের দীর্ঘমেয়াদী চলে, কারো 20 বছর 25 বছর করে করে কি হয়, তার যে মানে পেটের সমস্যা সারা জীবনই কমবে না, এবং তার কোনো শারীরিক উন্নতিও হবে না, শরীর খারাপ থাকবে, ভেঙে যাবে চেহারা, অল্প বয়সে হলে মনে হবে বুড়ো হয়ে গেছে অনেক, এরকম চেহারা হবে, শরীরে জোর পাবে না, এনার্জি পাবে না কাজকর্মে, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। আর মানে অস্বাস্থ্যকর একটা ব্যাপার কিন্তু তার সব সময় থাকবে। তার জন্য এটার চিকিৎসা আছে আয়ুর্বেদে। আম কিন্তু শরীর থেকে একেবারে ঠিক করে নেওয়া যায় আয়ুর্বেদার মাধ্যমে। এইটা কিন্তু ওই ওষুধ খেয়ে আপনাকে চাপা দিয়ে রাখতে হবে না, তারপরে আবার যখন নতুন আরেকবার হবে তখন আবার দোকানে গিয়ে নিজে নিজে ওষুধ কিনে ডাক্তারি করার কোনো দরকার নেই। এখানে আমাদের কাছে আসবেন, ট্রিটমেন্ট করবেন, একবার সেরে যাবে, আর কিন্তু ওটা ঘুরে আসবে না। অবশ্যই তার জন্য আমরা যেভাবে আপনাকে গাইড করব সেই গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই ফলো করে চলবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি রূপালী বলছি। বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমার মেয়ে। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? উদ্রা থেকে। আচ্ছা, বলুন, সমস্যাটা বলুন। সমস্যাটা হলো যে আমার মেয়ে 3 বছর হয়ে গেছে, কিন্তু মানে যে খাবার প্রতি তার একদম চাহিদা নেই, কিছুই খেতে চায় না, মানে খিদে একদমই পায় না, একদমই খাবার খেতে চায় না। বয়স কত? 3 বছর। কি খাওয়ান ওকে? এই সেরালাক খায়, তারপরে দুধ খায়, তারপরে ভাত মুড়ি খায়। 3 বছরের হয়ে গেছে যেহেতু। ওই বাইরের খাবারগুলো শুনুন, আমি কি বলছি, কোনো কোম্পানির নাম বলবেন না। ওই যেই বাইরের খাবারগুলো খাচ্ছেন ওটা দরকার নেই, ঠিক আছে। প্রথম কথা, ওর পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, একবার একবার হয়, একবার হয় না। মানে একদিন হবে ভালো, তো আর তারপরের দিন হবে না। কারণ আছে, ওই যে যেই কৌটোর খাবারগুলো খাওয়াচ্ছেন ওটা কষিয়ে দেয়, ঠিক আছে, পেট কষে যায় ওটা। আপনি দেখুন, আমরা নিজেদের ঘরের খাবার বাদ দিয়ে দোকান থেকে টিনের খাবার কিনে নিয়ে আসি, ভাবি ওটা খুব ভালো, আরও 5 জন করছে, আমি কেন করব না? তাহলে তো আমাকে বলবে আমি মডার্ন হইনি, আধুনিক হইনি। কিন্তু বেশি আধুনিক হতে গিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে শেষ করে ফেলছি, ঠিক আছে। এই ছোটোবেলার থেকে, জন্মানোর পর থেকে, জবে থেকে মাছ দুধের পাশাপাশি এই খাবারগুলো শুরু হয়ে গেল, বাচ্চার আমরা ক্ষতি করা শুরু করে দিলাম। তারপরে যখন আবার একটু বড় হলো তখন রঙিন রঙিন প্যাকেটে খাবারগুলো এনে এনে দিই। কেন দিই? নাহলে বাচ্চা কাঁদবে, আমাকে মোবাইল ঘাঁটতে দেবে না, আমাকে রান্না করতে দেবে না। ওইটা যেই দিয়ে দিলাম বাস, বাচ্চা খুশি, আমিও খুশি। এই করে করে বাচ্চাদেরকে ধ্বংস করে দিই শরীরটা আমরা। যেটা বলছি, যদি আপনি মনে করেন বাচ্চাকে সুস্থ রাখতে চান, পটি ডেইলি ক্লিয়ার হবে, তাহলে হচ্ছে নর্মাল খাবার খাবান। বাচ্চার হচ্ছে 3 বছর বয়স, খিচুড়ির মতো করে কিন্তু ডাল দিয়ে, চাল দিয়ে, সবজি দিয়ে একসাথে রেঁধে নিয়ে খাওয়াতে পারেন। সেখানে কিন্তু আতপ চাল দেবেন না। আতপ চালের খাবার খেলে বা ধরুন ওই যে গোবিন্দভোগ যেটা আমরা বলি, ওগুলো ওই ধরনের চাল দিলে কিন্তু পেট কষে যেতে পারে, ঠিক আছে। নর্মাল দিন, যেই চালটা আপনি বাড়িতে খাচ্ছেন তার মধ্যে অল্প ডাল দিন। যদি মনে করেন যে বাচ্চা এখন 3 বছর বয়স, তো মানে ও চিবিয়ে খেতে পারে, তাহলে তো কোনো অসুবিধেই নেই। ওই খিচুড়ির মতো করে পাতলা করে দিন, তার মধ্যে পারলে অল্প ঘি দিয়ে দিন, বাটার না দিয়ে ঘি দিন, ঠিক আছে। তাহলে কি হবে, ওই খাবারটা খেলে ওর স্বাস্থ্য ঠিক হবে। ওই যে সবজিগুলো দিচ্ছেন, ওই সবজিগুলো খেলে ওর পায়খানা পরিষ্কার হবে। ভ্যারাইটির সবজি দেবেন, পেঁপে দেবেন,
তারপরে যা যা যখন যেই সিজনে যেই সবজিগুলো পাওয়া যায় দিয়ে দেবেন। কোনো একটা সবজি যদি দেখছেন ওর খেয়ে কোনো অসুবিধে হচ্ছে তাহলে সেটাকে অ্যাভয়েড করে দেবেন, ঠিক আছে? এইভাবে ঘরোয়া খাবার খাওয়ান। মায়ের দুধ যতদিন পারবেন খাওয়াবেন। মায়ের দুধের তুলনায় কিচ্ছু নেই সারা পৃথিবীতে। আমরাই খালি মায়ের দুধ কম দিন খাই, সব জন্তু জানোয়াররা মায়ের দুধই খায়, আমরা গরুর দুধ খেয়ে নিই, ঠিক আছে? প্যাকেটের দুধ খেয়ে নিই, কৌটোর দুধ খেয়ে নিই। নিয়ম হচ্ছে মায়ের দুধ খেতে হবে। মায়ের দুধ খেলে বাচ্চার ইমিউনিটি বাড়বে। এবং যে মা ভাবছেন যে আমি বাচ্চাকে দুধ দিলে আমার ক্ষতি হবে, সে 100% ভুল। আপনার লাভ হবে। এই যে আজকাল যে এত বেশি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তার বেশি কারণ হচ্ছে মায়েরা অতিরিক্ত মডার্ন হয়ে গিয়ে নিজেদের ব্রেস্ট ফিডিং করায় না বাচ্চাকে। এটা বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে মায়েদের। বাচ্চার ইমিউনিটি তো নষ্টই হয়, এমনকি চুষে চুষে খেলে ব্রেস্ট ফিড করালে বাচ্চার লাংস, হার্ট এগুলো আরও স্ট্রং হয়। এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আধুনিক মানসিকতা রাখুন, কিন্তু আধুনিক হতে গিয়ে কাউকে নকল করে কিছু করবেন না। আমি এত কথা কেন বলে দিলাম, হয়তো আমার কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু সুস্থ রাখতে হবে বাচ্চাকে। ছোটোবেলার থেকেই ঘরোয়া খাবার খাওয়াবেন। যত রকম খাদ্য খাবার আছে, আপনার যে বাড়ির কাছে যে চাইল্ড স্পেশালিস্ট আছে তাকে, যাকে দেখাচ্ছেন বাচ্চাকে, তাকে বলবেন আমার ঘরোয়া খাবারের একটা ডায়েট চার্ট করে দিতে, ঠিক করে দেবেন উনি, ঠিক আছে? সেইভাবে খাওয়াবেন। কোনো দিন ডাক্তারবাবুরা জোর করে আপনাকে বলবেন ওগুলোই খাওয়ান। ওটা মানুষের সুবিধার জন্য আজকাল সবাই হ্যাবিট করে ফেলেছে, ঠিক আছে? ওগুলোতে খুব একটা লাভ হয় না, ওগুলো আর্টিফিশিয়াল খাবার। আপনি ঘরোয়া খাবার খাওয়ান। যত বেশি ঘরোয়া খাবার খাবেন, আপনার চোখের সামনে জিনিসটা তৈরি হবে, আপনি বুঝতে পারবেন কি খাবে কি না খাবে, ঠিক আছে? এভাবে করে চলুন, দেখবেন বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, জল খাওয়াবেন। এই গরমকালে মৌসম্বি খাওয়াবেন। এই ভিটামিন সি খুব ভালো, এটা পায়খানা হতেও সাহায্য করে, ঠিক আছে? ভিটামিন সিটা পটি ক্লিয়ার করে। এই ফাইবারগুলো যে থাকে, 3 বছরের বাচ্চা যদি পারে চুষে খেতে ভালো, না হলে তো ফলের রস খাওয়াবেন। মোটামুটি 1 কাপ মতো যাতে ফলের রসটা হয় দেখবেন, বাচ্চাকে রেগুলার খাওয়ান। ভিটামিন সি, ওর ইমিউনিটি বাড়বে এবং দেখবেন পটি ক্লিয়ার হচ্ছে, স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। একদম। আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এমন একটি চিকিৎসা পদ্ধতি একদম যেটা ন্যাচারাল ওয়েতে হয়, প্রাকৃতিক ভেষজগুণ সমৃদ্ধ। সেই প্রকৃতির নির্যাসটা নিয়েই কিন্তু ঔষধ হয় এবং যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নো কেমিক্যালস, অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয় একেবারেই। যে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে যেগুলো দেখা যায় একেবারেই সেটা নয়। এবং কাটা ছেঁড়ার ব্যাপার নেই, অপারেশন একদম বিনা অপারেশন, বিনা সার্জারিতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এবং সেইভাবেই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের সুস্থতার জায়গা তৈরি করছে। আমরা এবার একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, প্রাণবন্ত, প্রাণোচ্ছল হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা তারই এক ঝলক দেখি এবং সেই ক্লিপিংসের মাধ্যমে আপনারা অনেকটাই অ্যাওয়ার হবেন এবং অনেকটাই আপনাদের ভালো লাগবে দেখে। আসুন আমরা দেখে নিই। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন?
আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ, তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ, 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 ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ।
আবার আমরা অবশ্যই ফিরে আসলাম। আপনারা তো দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে তারা ডক্টরদের পরামর্শ মতো অনুযায়ী মানে মেনটেন করে তারা প্রপার ডায়াগনোসিস প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছে। এরকম আসলে ছোটোখাটো আমরা কিছু ছোট কিছু এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরি এবং মানুষ সেটাই নিচ্ছে এবং এই রকমই কিন্তু অজস্র মানুষ কিন্তু আসছেন এখানে এসে ট্রিটমেন্টের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু তারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, সতেজ আছেন। অবশ্যই আজকে যে আমাদের আলোচনাটি রেখেছি আমরা কিন্তু পেটের সমস্যা, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আসুন আমরা আবার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা রাখি। দেখো, এই যে আমাদের পেটের সমস্যা, এটা তো একটা মেজর মানে প্রবলেম আমরা বলবো। অনেক সময় দেখা যায় যে এই যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে পেটের ভেতর কৃমি জন্মায়, ছোট কৃমি বা ফিতা কৃমি বা বড় কৃমি, এগুলো আমরা কিন্তু খুব শুনি। এটার ক্ষেত্রে অনেকটাই তারা কষ্ট পায়, কান্নাকাটি, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারি, বড়দেরও অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো। আমরা এই বিষয়ে একটু আলোচনা রাখছি। দেখুন, কৃমি ওটা কি হয়, ওই যে আমাদের বাচ্চাদের কি করে, বাচ্চারা জেনারেলি কি করে, যেখানে সেখানে হাত দেয় বা মাটিতে খেলা করছে সেইটাই আবার মুখে হাতটা দিচ্ছে, বা অনেক সময় খাবার পড়ে থাকে সেখান থেকেই আবার মুখে তুলে ফেলছে। এইটা একটা ব্যাপার। সেখানে কিন্তু মানে বাইরেও কিন্তু এই কৃমিগুলো থাকে, ঠিক আছে, বিভিন্ন পরিবেশ বেশে এক জায়গার থেকে আরেক জায়গায় কিন্তু ওটা ছড়িয়ে যায়। আপনি জানবেন, দেখবেন অনেকের বাড়িতে পেট আছে, কুকুর টুকুর আছে না গৃহপালিত, সেখান থেকেও কিন্তু কৃমি ছড়ায়, ঠিক আছে, তাদের কৃমি থাকে এবং সেই কৃমিটা ওরা হয়তো পটি করলো, ওরা তো পটি করে আর ওয়াশ করে না, কৃমিটাই থাকে, মানে কৃমিটাই থাকে, সেখান থেকে ছড়াতে পারে। অনেক সময় কি হয় যে বাড়িতে যে মেড সার্ভেন্ট থাকে, যে ঘরের বাসন টাসন মাজে, তার যদি কৃমি থাকে তাহলে সেখান থেকেও কিন্তু বাসনে ছড়ায়, বাসন থেকে চলে আসে। এগুলো আমরা সাধারণভাবে লক্ষ্য করি না, ঠিক আছে। এই জন্য বলতে হয় যে বাড়িতে যখনই আসবে কাজের মেয়ে, তাকে বলতে হবে আগে সাবান দিয়ে হাত ধোও, তারপরে বাসন মাজো। এগুলো আমরা খেয়াল করি না, ঠিক আছে, ওখান থেকে আসতে পারে। তারপরে যে এই যে শাক যে তৈরি হয়, অনেক সময় জলা জায়গার থেকে শাক তুলে আনা হয়, ঠিক আছে, দেখি যে বাজারে নিয়ে এলো, আমরা তো জানছি না কোত্থেকে নিয়ে আসছে, হয়তো জলা জায়গার থেকে। সেই জলা জায়গায় যদি দেখা যাচ্ছে কোনো রকম ভাবে কোনো জীবজন্তু পায়খানা করছে বা মানুষেরই পায়খানা যাচ্ছে, সেখান থেকে ছড়াতে পারে, ঠিক আছে। বাচ্চাদেরটাও কিন্তু এই কৃমি কিন্তু থাকে পেটে, ঠিক আছে। কিছু কিন্তু জিনিস ওগুলো বাইরে থেকে চলে আসে বা পরিমাণটা বেড়ে যায় তখন, কারণ হচ্ছে এইভাবে করে। আমাদের এইটার জন্য কি করতে হয়, বাচ্চাদেরকে আজকাল একটা যেটা প্রসেস হয়েছে, ডিওয়ার্মিং করা। দেখা যায় যে ডিওয়ার্মিং মানে ওয়ার্মটাকে নষ্ট করার জন্য কিছু ওষুধ খাওয়ায়, ঠিক আছে, 6 মাস পরে পরে বাচ্চাদেরকে করায়। যে গৃহপালিত জন্তুদেরকে, বিশেষ করে কুকুরকে ডিওয়ার্মিং করাতে হয়, এগুলো মেনটেন করতে হয়। মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার হাইজিন মেনটেন করতে হবে। ঘর ডেইলি ভালো করে মুছতে হবে। কোনো মাটিতে পড়ে গেলে সেই খাবার বাচ্চাকে খাওয়ানো যাবে না। বাচ্চাকে যদি খেতে দেওয়া হয় তাহলে মাটিতে না দিয়ে খাটের ওপরে বা কটির ভেতরে দিতে হবে, যাতে ও মাটির থেকে তুলে খাবারটা না খেলে, কারণ বাচ্চাদেরকে হাতে দিলে ওরা ফেলে টেলে খাওয়া শুরু করে। পরিষ্কার জায়গায় দিতে হবে, মাটিতে যাতে না পড়ে খাবারটা। এইভাবে করে কিন্তু মেনটেন করতে হবে। আর কি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে গরম জল দিয়ে বাচ্চার জিনিসগুলো ধুয়ে নিতে হবে, ওই কি বলে ইউটেন্সিলসগুলো, মানে বাসন কাসনগুলো, তারপরে বাচ্চাকে খেতে দিতে হবে। মা নিজে 2 হাত ভালো করে সাবান দিয়ে, এই জন্য বলা হয় নখ না রাখতে, ঠিক আছে। বাচ্চাদের যারা যত্ন নেবে তাদের নখ রাখা উচিত না, কারণ হচ্ছে নখে অনেক সময় আমাদের যদি কোনো নোংরা জমে থাকে সেটা কিন্তু বাচ্চার পেটে যেতে পারে। ডান হাতের নখ তো একদমই নয়, ঠিক আছে, কারোর জন্য রাখা উচিত না যারা হচ্ছে খাবার ধরবেন, এবং নিজের খাবারের জন্য সেটা ক্ষতিকারক। তো এগুলো মেনটেন করতে হয়, তাহলে দেখবেন যে বাচ্চা অনেক কিন্তু বেটার থাকছে। একদম। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অন্তর বলছি। আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার দাঁতের সমস্যা আছে। দাঁতের সমস্যা? দাঁতে কি সমস্যা হচ্ছে বলুন। দাঁতের সমস্যা বলে ডাক্তারবাবু, আমার দাঁতে হচ্ছে মানে কিছু খেতে গেলে, জল ফল খেতে সৃষ্টি করে, চাপ দিতে পারে না। দাঁতে কি পোকা যেটা বলে সেটা কি আছে, ক্যাভিটি যেটাকে বলে,
না না, পোকা নেই কিন্তু কোনো, দাঁতটা মাড়ি ব্যথা আছে। শিরশির করে তার মানে, হুম, মাড়িটা শিরশির করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শিশি হয়। আচ্ছা, আর বলুন। আর কোনো ধরো জল খেতে যাচ্ছি আমি, হ্যাঁ, হুম, জলটা খেতে গেলে যেন দাঁতটা অবশ হয়ে যাচ্ছে। দাঁত অবশ্যই যাচ্ছে। আচ্ছা, আপনি কি ডেন্টাল ডক্টরকে দেখিয়েছিলেন কোনো সময়? ডেন্টাল, আমি ঠিক বলছেন, ডেন্টাল আমি শিয়ালদা ডেন্টালে ওখানে দিয়ে গেছিলাম আপনার বছর 4 আগে। হ্যাঁ, কি বলছে? একটা দাঁতের প্রবলেম ছিল, তো ওরা দাঁতটা কি হলো, দাঁতে স্কিলিংটা করে দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওরা দিয়ে দেবে বলো, আপনার কোনো অসুবিধা নেই। তারপর দেখছি এখন এই অসুবিধা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, টিভিতে দুটো ব্যাপার, একটা হচ্ছে দাঁতের সমস্যা, একটা হচ্ছে মাড়ির সমস্যা। দাঁতের যদি সমস্যা থাকে তাহলে ওটা ডেন্টিস্টকে দেখাবেন, আর যদি মাড়ির সমস্যা হয় তাহলে আমাদের কাছে আপনি আসতে পারবেন। মাড়িতে কি হয়, অনেক সময় ইনফেকশন হয়, আমরা দেখেছি অনেকের মাড়িতে ইনফেকশন হয়, মাড়ি ফুলে যায় এবং মাড়িতে ঠান্ডা লাগলে কনকন করে ওঠে। এগুলো কিন্তু যেমন দাঁত পোকা ধরলেও হয়, যেটা ক্যাভিটি, আবার কিন্তু মাড়িতেও হয় এটা, ঠিক আছে? এবং খুব ব্যথাও হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, এই ব্যাপারগুলো থাকে। এই যে ইনফেকশনটা কিন্তু ঠিক করতে হয়। যদি ইনফেকশনটা কেউ না ঠিক করে, শুধু ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে রাখে, তাহলে ইনফেকশনটা আস্তে আস্তে বাড়বে এবং সেখানে কিন্তু পুঁজ জন্মাবে। পুঁজটা যখন ভেতরে জন্মে থাকতে থাকবে, বেরাতে পারবে না, এবার ওখানে কিন্তু দেখা যাবে ব্রাশ করতে গেলে রক্ত বেরিয়ে যাচ্ছে, কারণ সেটা সারছে না, রক্ত বেরাবে। আর একটা টাইমে এমন আসবে যে সেখান থেকে কিন্তু পাইরিয়া বলে একটা রোগ সৃষ্টি হবে। পাইরিয়া হলে কিন্তু মাড়ি পুরো একদম ধ্বংস করে দেয়, মাড়িটাকে একদম নামিয়ে দেবে, মাড়ির যে শক্তিটা সেটাকে নষ্ট করে মাড়ি লুজ করে দেবে, দাঁত এমনি তখন নড়বড় হয়ে যায়, নড়ে যায়, এবং একটা দুর্গন্ধ হয়। মানে দুর্গন্ধটা এত সাংঘাতিক যে কেউ আপনার পাশে বসে যদি থাকে, তার যদি পাইরিয়া থাকে, আপনি ওখানে বসতে পারবেন না, আপনি নাকে হাত দিতে হবে, এতটা দুর্গন্ধ। কিন্তু সেই ব্যক্তির তো ইচ্ছে করে করছে না, এটা দাঁত মাজছে না বলে হচ্ছে না, না মাজার থেকে হয় না, এটা কিন্তু একটা রোগ, ঠিক আছে? মানে এটা সৃষ্টি হয় কোনো যদি হাইজিন মেনটেন না করে কেউ, অথবা কোনো সময় ভেতরে আঘাত পেয়েছে বা কোনো কারণে দুর্বল হয়ে গেছে মাড়ি, তার জন্য। তো এইটাকে কিন্তু ঠিক করতে হবে, আর তার ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। সেই ট্রিটমেন্ট করলে আপনার দাঁতের পাইরিয়া থেকে আপনি কিন্তু ঠিক হতে পারবেন। একদম, আমরা অবশ্যই এই বিষয়ে জানছি। তখন আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সব রকম চিকিৎসা হয়, একেবারে সামান্য ছোট রোগ থেকে বড় রোগ এবং নানান ক্রনিক ডিজিজ, ক্রিটিক্যাল রোগ, সব রকমের চিকিৎসা কিন্তু আপনারা এনবিপিতে পাচ্ছেন। তার সঙ্গে সেখানে কিন্তু একটা অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট রয়েছে বা ডিভিশন রয়েছে, হ্যাঁ, লা এলিগেন্স। সেখানে কিন্তু আপনারা হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট এবং কিভাবে যে আরও সুন্দর রাখা যায় যত্ন সহকারে, সেটা কিন্তু ট্রিটমেন্ট হয়। আমাদের ত্বকের চিকিৎসা, বিভিন্ন চিকিৎসাগুলো কিন্তু এখানে পাচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু পঞ্চকর্ম থেরাপিটাও চলছে সেখানে। সেই রকমভাবে কিন্তু আপনাদের প্রপার ট্রিটমেন্টটা আপনারা কিন্তু এখানে পাচ্ছেন। একই ছাদের তলায় সব রকম চিকিৎসার কিন্তু একেবারে সুন্দরভাবে একটা প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনার একটা সুস্থতার জায়গা তৈরি হচ্ছে। এনবিপি কিন্তু সেইভাবে কাজ করছে, প্রত্যেকটি ডক্টর সেইভাবে কিন্তু যত্ন সহকারে আপনাদের সেই কাজগুলো করে দেবে, ভীষণভাবে আন্তরিকভাবে, সবচেয়ে বড় কথা আন্তরিকভাবে তারা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন। তাই একেবারে সময়টা নষ্ট করবেন না। যে যা রোগে ভুগছেন বা সমস্যা রয়েছে বা কোনোভাবে ফিল করছেন, সিমটম দেখতে পাচ্ছেন, তৎক্ষণাৎ আমার মনে হয় এই ক্লিনিক বা এই প্রতিষ্ঠানে আপনাদের যোগাযোগ করা উচিত, আসা উচিত। তার কারণ একটাই যে এখন সঠিক প্রতিষ্ঠানটাও আপনাদের বেছে নিতে হবে। সেইভাবেই কিন্তু ডক্টররা কিন্তু আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন, আর আপনাদের সেইভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি পাঁচকুল্লা থেকে রিমি ঘোষ বলছি। আচ্ছা, বলুন। মুর্শিদা ডিস্ট্রিক্ট থেকে। বলুন, সমস্যাটা বলুন দিদিভাই। বলছি কি ম্যাম, আমার সে ব্রেন টিউমার ধরা পড়েছে, কিন্তু আমি অনেক জায়গায় অনেক রকমের ট্রিটমেন্ট করলাম, সব জায়গায় অপারেশনের কথা বলছে, কিন্তু আমার তো ছোট বাচ্চা, বলছে অপারেশন করলে নাকি কোমায় চলে যাবো, স্মৃতিশক্তি থাকবে না, মরেও যেতে পারি।
কিন্তু সেটা নিয়ে আমার এখন খুব কষ্ট হচ্ছে, খুব সমস্যা। প্রতিদিন শুতে গেলে কষ্ট, খেতে গেলে কষ্ট, কাজ কাম করতে পারি না, চিন্তা ভাবনা। আচ্ছা, আপনি কি আমাদের প্রোগ্রাম আগে দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, এটা আমি বুঝতে পারছি না যে কবে বসবে। আমার নাম লিখানো আছে। কোথা থেকে বলছেন আপনি? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। নদিয়া কৃষ্ণনগর। আমার সাথে মনে হয় আরেকদিন আপনার কথা হয়েছিল। আমি বলেছি, হ্যাঁ। তো ওনাদেরকে আপনি হেল্পলাইন নাম্বারটা আরেকবার শুনে নিন, আপনি শুনে নিন। বলছে আপনি আপনি 9830 যে টিভি স্ক্রিনে যে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার 9830235527, আরেকটি হলো 37, দুটি নাম্বার রয়েছে। এই নাম্বার দুটো আপনি এখনই ফোন রেখে করুন, দিন, নোট করুন এবং ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করে। আজকে কালকের মধ্যেই বোধহয় রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরে আপনি কিন্তু কৃষ্ণনগরে পেয়ে যাবেন। এর মধ্যেই রয়েছে। আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে একদম। বুকিং নিয়ে নিন যে কবে। ওখানে বলেছিল 20 তারিখে বসার কথা, কৃষ্ণনগর সেই পানপাড়া মোড়ের কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে দেখান, ওখানেই যেতে হবে আপনার। ঠিক আছে, ওখানে নাকি 20 তারিখে বসবেন বলেছে। হ্যাঁ 20 তারিখে চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আজকালের মধ্যে নেই, তাই তো? না, আজকালের মধ্যে আপনার বাড়ির কাছে নেই, কলকাতায় অনেক চেম্বারে আছে। তাছাড়া আমি তো কলকাতায় যেতে পারবো না। তাহলে ওই দিনটা দেখিয়ে নিন, ওই দিনটা মিস করবেন না। ঠিক আছে, মিস করবো না স্যার, আমি খুব আমার আমার টেনশন করছেন না, টেনশন করবেন না। শুনুন, টেনশন করবেন না। দেখুন, রোগ তো মানুষ বুঝে আসে না, যে কোনো মানুষের রোগ হতে পারে। ঠিক আছে, এবার হয়ে যেটা গেছে সেটা তো আর এখন করার নেই। এখন কি করতে হবে, সেটাকে সারাতে হবে। ট্রিটমেন্ট আছে, ঘাবড়াবেন না, মনে আনন্দ রাখুন, দেখবেন তাড়াতাড়ি সারবেন। টেনশন করবেন না। টেনশন করলে কি হয় আমি বলে দিচ্ছি। শরীরের মধ্যে একটা হরমোন বদলায়, খারাপ হরমোনগুলো বেড়ে যায়। যখনই খারাপ হরমোন বেরোবে, শরীরের রোগটা বাড়িয়ে দেবে। একদম করবেন না। ঠিক আছে, আর এখন আপনি স্যার একটু শোনেন আমার কথা। বলুন। যেমন পাশের বাড়িটারই বলছি যে এমন এমন ট্রিটমেন্ট করবো, তারা বলছে আয়ুর্বেদিক ভালো না, আয়ুর্বেদিক দেখাস না, এইসব বলছে। শুনুন, পৃথিবীতে ভগবানও একজন নেই। এক একজন ভগবান, এক একটা মানুষ এক একজন ভগবানকে পছন্দ করে, তাই না? ভাগাভাগি হয়ে যায় তো ভগবান। একদম, এটাও তাই। কেউ বলবে এই আয়ুর্বেদিক ভালো, কেউ বলবে আয়ুর্বেদিক ভালো না, কেউ বলবে অন্যপ্যাথি ভালো, কেউ বলবে অন্যপ্যাথি ভালো না। সব প্যাথি ভালো, কিন্তু এক একটার হচ্ছে আসামে থাকে আমার দাদা, উনি হচ্ছে ওনার পেটে অ্যাপেন্ডিক্স। আমার দাদা মনে 5 বছর আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে পেটে অ্যাপেন্ডিক্সের জন্য। এখন আমার দাদা পুরো সুস্থ। আমার দাদা বলছে তুই আয়ুর্বেদিক ওষুধ খা, আয়ুর্বেদিক ওষুধ খা। তাই জন্যই তো বললাম যে আপনি 10 জনের কথায় কান না দিয়ে আপনি আমাদের ওপরে ভরসা করে আসুন। আমাদের ডাক্তারবাবুরা যদি দেখে বুঝে যায় যে হ্যাঁ এটা ওষুধ খেলে কমবে, সার্জারি করতে হবে না, তাহলে আপনাকে তখন বলবে। ঠিক আছে, রিপোর্ট দেখে, এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধ দেবে। এবং আপনিও বুঝতে পারবেন 1 মাস 1.5 মাস ওষুধ খাওয়ার পর যে আপনার আগে কি কি হতো অসুবিধে, আর এখন কি কি অসুবিধে হচ্ছে। তারপরে যখন ওষুধের কোর্সটা কমপ্লিট হবে বা কিছুদিন ওষুধ খাওয়ার পর আমাদের ডাক্তারবাবুরা বলবে যে আপনি এবার একটা রিপোর্ট করান। রিপোর্টে তখন দেখতে পাবেন যে টিউমার আগে কত বড় ছিল, কতটা হয়েছে। ঠিক আছে, আপনি শুধু ডেটটা মিস করবেন না, তাহলে আবার 1 মাস পিছিয়ে যাবে। একদম ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সেই আস্থা, সেই ভরসা আর সব রিপোর্ট নিয়ে যাবেন, সবগুলো রিপোর্ট নিয়ে যাবেন যা যা আছে। একদম সেইভাবেই কিন্তু আপনাদের আসতে হবে। তার কারণ মিস করবেন না। ডেটগুলো মিস করা মানে কিন্তু আপনার অনেকটা সময় আবার পেরিয়ে গেল। সেই সময়টুকু পেরিয়ে যাওয়া মানে কিন্তু আপনার রোগটা আরও বাসা বাঁধবে। কিন্তু সেটা থেকে কিন্তু আপনাদের আগে থেকে অ্যালার্ট করে দেওয়া। তখন প্রতিদিন আমাদের এভাবে লাইভ অনুষ্ঠানে কিন্তু আপনাদের নানানভাবে প্রপার অ্যাডভাইসগুলো দেওয়া হয়, যেগুলো আপনারা শুনছেন ঠিকই, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে হবে। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, মেছেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন
থাকছেন ডক্টর এ হালদার, এবং বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যী, আলিপুরদুয়ারে কিন্তু থাকছেন, উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা। সেটা কিন্তু ওপেনিং হবে 27 তারিখ, 27/4/25, এটা আপনাদের জানিয়ে দিলাম। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, সেটাও কিন্তু 27 তারিখে অবশ্যই। এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। আপনাদের যেটা গুড নিউজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু মে মাসের 11ই মে কিন্তু রানীহাটিতে আপনারা চেম্বার পাচ্ছেন। সেটা কিন্তু আপনাদের একটু ফোনের মাধ্যমে একটু কথা বলে নিতে হবে, ডিটেলসটা জেনে নিতে হবে হেল্পিং নাম্বারের মাধ্যমে। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস অবস্থিত মধ্যমগ্রামে। সেখানে কিন্তু সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে কিন্তু আপনারা পাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে যেমন পাচ্ছেন তেমন আবার বেলুড়েও কিন্তু আপনারা বন্ধুরা পাচ্ছেন, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা। সেখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার উপস্থিত থাকেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে দুটি নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার মাধ্যমে কিন্তু আপনারা বুকিং করবেন, কথা বলবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন। যেটা আপনাদের বারবার করে বলা, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, এই দুটি নাম্বারের মাধ্যমে কিন্তু বিশদভাবে আপনারা জানতে পারছেন, এবং ডাক্তারবাবুরা কখন কোথায় বসছেন সব কিছু জানার জন্য কিন্তু এই নাম্বার দুটো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশান এবং রিপোর্টগুলো প্লিজ আপনারা সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় প্রপার একটা ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি কল্যাণী থেকে শুভ্র দাস বলছিলাম। বলুন শুভবাবু, বলুন কি সমস্যা? বলছি ডাক্তার, বলছি যে আমার আঙুল, পায়ের আঙুল, হাতের আঙুল নিজে নিজে ফুটছে, মানে শব্দ হচ্ছে আঙুলে। এটা আমি বুঝতে পারছি না যে কি কারণে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কি করে এটাকে সারানো যায় বা কি করে। মানে ভাঁজ করলে কট করে আওয়াজ হচ্ছে, তাই তো? না, ভাঁজ করলে না, এমনিতেই হয়ে যাচ্ছে। দেখা গেল বসে উঠতে গিয়ে দেখা গেলে পায়ে একটুখানি খরাস করে শব্দ হলো, আঙুলগুলো, পায়ের আঙুলগুলো দেখা খরাস করে শব্দ হচ্ছে, পটপট করে শব্দ হচ্ছে নিজে নিজেই। মেন এটা হচ্ছে আপনার যেটা ওখানে স্টিফনেস হচ্ছে, ঠিক আছে? এবার স্টিফনেসটা হয় কেন? স্টিফনেসটা হয় হচ্ছে যে আমাদের যে ধরুন এই যে হাতের আঙুল দিয়েই বোঝাচ্ছি, এই যে আঙুলে অনেকগুলো জয়েন্ট আছে, দেখুন 3টে জয়েন্ট, 1 2 3টে। এই যে জয়েন্টগুলোর মাঝখানে তার মানে কি দুটো হাড় গিয়ে মিলেছে এক জায়গায়, তার জন্য একটা জয়েন্টের সৃষ্টি হয়েছে। জয়েন্ট মানে কি জোড়া লাগানো, একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের মিলন। এবার মিলনটা মানে কি, এইখানে কিন্তু ফাঁকা থাকে, এখানে একটা ফ্লুইড থাকে, পিচ্ছিল জিনিস থাকে, ঠিক আছে, লুব্রিকেন্ট। ওটার কাজ কি, ও আপনি যখন এরকম আঙুলটা মোড়াচ্ছেন যাতে হাড়ে হাড়ে ঘষা না খায়, ঠিক আছে? তাহলে কি হবে, হাড়ের মাথাগুলো ক্ষয় হয়ে যাবে, সেটা যাতে না হয় তাই ওই পিচ্ছিল জিনিসটা থাকে। যখন ওই পিচ্ছিল জিনিসটা শুকিয়ে যেতে থাকে তখনই কিন্তু নড়াচড়া করতে গেলে কট কুট কুট আওয়াজ হয়, কারণ হাড়ে হাড়ে তখন ধাক্কা লাগে। এটা যদি বেশি দিন চলতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনার হাড় যখন আস্তে আস্তে বয়সের সাথে সাথে দুর্বলতা হবে তখন হাড় ক্ষয় হওয়া শুরু হবে। এবং এটা হাঁটুতে হলে দেখা গেছে যে আর্থারাইটিস কিন্তু এইভাবেই শুরু হয় আস্তে আস্তে, ঠিক আছে? এইটাকে আপনার কি করতে হবে, প্রথম কথা ট্রিটমেন্ট করাতে হবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট করাতে হবে। একবার চলে আসবেন, দেখবেন 2-1 দিনের মধ্যে যদি কমে না যায় তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। বলুন। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আপনারা জিজ্ঞাসা রাখতেই পারেন। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, পেটের ব্যথা বা পেটের সমস্যা, এটা আমাদের অন্যান্য অর্গানের ক্ষেত্রে, আমাদের যদি লিভারের কোনো সমস্যা থাকে তার জন্য কিন্তু অনেকটা এই সমস্যা আসতে পারে। পেটে ব্যথা, লিভার, অবশ্যই। দেখুন, লিভার হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন, কারণ লিভার আমাদের অনেকগুলো কাজ করে, তার মধ্যে পেটে হজম হওয়ার ব্যাপারটাও কিন্তু লিভারের সাথে জড়িত রয়েছে। এবার লিভারের যদি কোনো রোগ হয়, লিভার তখন নিজের কাজটা ঠিক মতো করতে পারবে না। আমার ধরুন আমার কাজ হচ্ছে রুগী দেখা, রুগীদেরকে দেখিয়ে মানে দেখে তাদেরকে ওষুধ লিখে তাকে সুস্থ করা। এবার আমি যদি নিজে অসুস্থ হয়ে যাই তাহলে আমি রুগী ভালো করে দেখতে পারবো না, তাদেরকে আমি সুস্থ করতে পারবো না। লিভারের ক্ষেত্রেও তাই, লিভার হজম হওয়ার ক্ষেত্রেও কাজ করে। যখন আমার লিভার কোনো রকম ড্যামেজ হয়, ধরুন ফ্যাটি লিভার দিয়ে উদাহরণ দিচ্ছি, বা লিভারের হেপাটাইটিস হলো বা জন্ডিস হলো
বা ধরুন সিরোসিস হলো, যেই কোনো রোগ হোক, যেখানে লিভার ঠিকমতো ফাংশন করতে পারবে না সেখানে কিন্তু পেটের যে হজমের সমস্যা কিন্তু দেখা দেবে। এই জন্যই দীর্ঘদিন ধরে যে রোগে ভোগের, পেটের রোগে, তাদের কিন্তু আমরা লিভারের ট্রিটমেন্ট আমরা করি, কারণ জানি সে লিভারের সমস্যাটা কিন্তু সেখানে একটা কমন ব্যাপার। আর ভারতবর্ষে দেখবেন 90% লোকের লিভারের কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে, ঠিক আছে, কারণ আমাদের লাইফস্টাইলটাই আজকাল কিন্তু মানে খারাপ হয়ে গেছে। তার জন্য আমাদের শরীর সুস্থ রাখতে গেলে, আমাদের ওভারঅল সুস্থ থাকতে গেলে প্রথম যেটা আমাদের সুস্থ রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পেট। পেটের দিকে আমাদের যদি নজর থাকে, কি খাবো কি খাবো না, কখন খাবো না, কতটা খাবো, এই সব যদি নজর রাখতে পারি, তার সাথে আমাদের লাইফস্টাইলটা যদি ঠিক থাকে, ঘুম থেকে উঠে রেগুলার হালকা গরম জল খাওয়া, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় গরম জল খাওয়া, খাদ্য খাবারের মধ্যে সবজি এবং ফল পরিমাণে বেশি খাওয়া, যাতে সেখান থেকে ফাইবার পায় আমার শরীর। তারপরে হচ্ছে যে টাইম সকালের খাওয়াটা সকালে খেতে হবে। ঘুম থেকে আমি উঠলাম 7টায়, আমি খেলাম দুপুর 10টার সময় ব্রেকফাস্ট হবে না, ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই যাতে ব্রেকফাস্টটা হয়। তারপরে হচ্ছে দুপুরের খাবারটা যখন সূর্য মাথার ওপর, তখন সবচেয়ে বেশি আমাদের এই জঠাগ্নি বলে, যেটা আমাদের পেটের ডাইজেস্টিভ ফায়ার, সেটা সবচেয়ে বেশি ভালো থাকে, সেই সময় খেতে হবে, মানে 12টা থেকে 1টার মধ্যে। আমাদের বিকেলের খাবারটা, যেটা রাত্রে ডিনার বলছি, সেই ডিনারটা অনেক রাত্রে না খেয়ে সেটা খেতে হবে মোটামুটি যত তাড়াতাড়ি পারা যায়। যদি কেউ 7টায় খেয়ে নিতে পারে 7টায়, যে 7টায় বাড়ি ফিরছে না সে যখন বাড়ি ফিরছে এসে তাড়াতাড়ি আগে ডিনারটা করে নাও। এইভাবে যদি মেনটেন করা যায়, রাত্রের খাবার আর সকালের খাবার হালকা রাখতে হবে, এইভাবে যদি মেনটেন করা যায়, রাত্রে ঠিকমতো ঘুম হবে 7 ঘন্টা। কোনো মানসিক চাপ থাকলে সেটাকে সমাধানের রাস্তা বের করতে হবে। সমাধান মানে সমস্যাটা এলে ভেঙে না পড়ে কি হবে না করে কিভাবে সেটাকে পার করা যায়, মানে সমস্যাটাকে সেটা বার করতে হবে। দেখবেন তাহলে একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে এবং দীর্ঘায়ু লাভ করবে উইদাউট মেডিসিন খেয়ে। সারা জীবন মেডিসিন তার কিন্তু খেতে হবে না। একদম। ডাক্তারবাবু, আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন যে এই যে গ্রীষ্মের সময় বিশেষ করে আমরা কি মানে আমাদের হেলদি খাবার যেটাকে বলে, একটু আমরা সেই বিষয়ে একটু জেনে নেবো। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলছি। কি সমস্যাটা বলুন। আমার না মানে কোনো খাবার, যখনই যে কোনো খাবার আমি হালকা খাই আর রিচ খাই, খাবারটা প্রচন্ড অ্যাসিডিটি অম্বল হয়ে যাচ্ছে, আর এমনকি গলা এমন বমিও করতে হচ্ছে, প্রচন্ড মুখ বক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার খাবারের মধ্যে কি রিচ খাবার দাবার বেশি হয়? রিচ হয়, নর্মাল খেলেও হচ্ছে, আর রিচ খেলে তো হচ্ছে। কখন খাচ্ছেন? খাবার টাইমটা কখন? লেট হয়ে যায়, 1:30 2 বেজে যায় দুপুরে, রাত্রেবেলা 11:30 11:30। রাতের খাবারটা আর্লিয়ার খেতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি খেতে হবে। এবং আপনি একবারে বেশি খাবার খেয়ে নেবেন না, হজম হচ্ছে না আপনার। আর দেখুন, যে খাবারগুলো হয়তো রিচ খাচ্ছেন না কিন্তু এমন খাবার খাচ্ছেন যেটা আপনার হজম হচ্ছে না, প্রথমে আপনি কিছুদিনের জন্য মাছ মাংস ডিমটা বন্ধ করে দিন, শাক সবজিটাই খান খালি, ঠিক আছে, এবং পরিমাণটা একটু কমিয়ে, মানে একদম মানে আমরা তো যখন খিদে পেয়ে যাই, খিদের ফলে যতটা পারি খেয়ে ফেলি, কিন্তু যখন দেখবেন আপনার ধরুন বুঝতে পারবেন হ্যাঁ আমার 80 ভাগ পেট ভর্তি হয়ে গেছে, বাদ বাকি ভাগটা খালি রাখবেন, 20 ভাগ খালি রাখবেন, তাহলে আমাদের হজম শক্তিটা ঠিক থাকে। আর এটা না হলেই যখন একটু ওভার খেয়ে ফেলি আমরা, তখন সেটা কি হয়, আমাদের পাকস্থলী সেটাকে হজম করতে পারে না। একটা মুভমেন্ট হয়, তো ওই মুভমেন্টটা ঠিক মতো হয় না পেটের, তার জন্য হজমটা ঠিক মতো হতে চায় না, তখন চায় যে গলা দিয়েই বেরিয়ে যায়, আর তখন ইচ্ছে করে বমি করলে মনে হয় যে একটু রিলিফ পেয়ে গেলাম। কেন রিলিফ পাচ্ছে? ওই এক্সেস খাওয়াটা তখন বেরিয়ে গেল, ঠিক আছে, এটা মেনটেন করুন। আর যদি দেখছেন না তাও ঠিক হচ্ছে না, তাহলে বলবো একবার আমাদের কাছে এসে দেখিয়ে নেবেন। একদম, ধন্যবাদ ডাক্তারবাবু। যেটা আমাদের এই সময়টা, গ্রীষ্মের সময়টা, বিশেষ করে আমরা বাইরের খাবারগুলোকে অনেক সময় ইউজ করি, ব্যবহার করি, সেটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, ওই কাটা ফল থেকে শুরু করে অনেক সময় জল, এইগুলো কিন্তু ভীষণভাবে এই সময়টা কিন্তু আমরা দেখি, এবং সেটা কিন্তু আমরা খুব আরাম করে সেটাকে আয়েশ করেই খাই, ঠান্ডা একটু, এটা কতটা ক্ষতিকর হতে পারে? না দেখুন, ফল খাওয়া খুবই ভালো, কিন্তু ফলটা এমন না হয় যে কেটে রেখে দিয়েছে, মাছি বসছে সেখানে, তাহলে তো আবার পেটে সমস্যা হয়ে যাবে, পায়খানার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, ডায়রিয়া হতে পারে, অনেক সমস্যা হতে পারে। ফল খেতে হবে ফ্রেশ এবং কেটে, সাথে সাথে কাটা হলো খেয়ে নিলেন,
এইটা হচ্ছে ফল খাওয়ার নিয়ম। এবার ধরুন অনেকে আছে যে অফিসে নিয়ে যাচ্ছে, উপায় থাকছে না, তবু বলবো সেটা নিলেও খুব একটা ক্ষতি করার নেই, কিন্তু রাস্তার থেকে কিনে খেতে গেলে খুব সাবধান, যাতে কাটা ফল সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা না খেয়ে বলবো যে ফ্রেশ যদি আপনার সামনে পরিষ্কার করে ধুয়ে কেটে দেয় সেটা খাওয়া যেতে পারে। একদম, আমরা অনেক কিছুই জানলাম আজকে। ডাক্তারবাবু আমাদের সুন্দরভাবে কিন্তু প্রপার অ্যাডভাইসগুলো দিলেন, সেগুলোকে মেনটেন করুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, NBPর হাত ধরুন, তাহলে নিশ্চয়ই ভালো থাকবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।